জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, এই নির্বাচন আপনারা চাইলে করেন, আমরা কেউ ভোট দিতে যাব না। জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের 2 মিনিট কথা। নির্বাচন হতে হবে, আর নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। নির্বাচন লাগবে, তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি? এখানেই আমাদের কথা। কোনো ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এইটাই আমাদের কথা। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে, যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদে নতুন সংবিধান উপহার দিবে। যেই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার, কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। তারপরে তারা সংবিধান রচনা করেছেন, এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা 73-এর একটা ভোট চুরির নির্বাচন দিয়েছে, সেই 73-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই, ইশতেহারে রাখেন নাই। সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বয়ে বেড়াবো, সেই দায়বদ্ধতা তো আমাদের নাই। এবং সেই সংবিধানকে এমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন। এই যে সবাই বলে আইনের কথা, বলেন তো পারলে একটা কথা, হাসিনা কোনটা বেআইনি কাজ করছে? না, হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই। সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যা ইচ্ছে করে তাই করেছে। এবার তো সে তো বেআইনি কিছু করে নাই, কথা তো সত্য। আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে, কারো কারো দেখি 72-এর সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম। যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে, যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে। আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেনও না। পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। আপনারা কি জানেন? এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর, সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না, সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এইরকম, এর যে একটু ভালোবাসে তারই সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিয়েন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তার শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এ কি ভাই? ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যাইতে চায়? আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে, এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে। নাম্বার 2, আমাদের সামনের নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট। জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, এই নির্বাচন আপনারা চাইলে করেন, আমরা কেউ ভোট দিতে যাব না। নাম্বার 3,
সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে? সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে, এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেইটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে। এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন 2 বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন। 2 বছর চলবে না, সর্বোচ্চ সময় 6 মাস। সংসদের প্রথম 6 মাসের মধ্যে জুলাই সনদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে। যদি পারেন নতুন সংবিধান করতে হবে, নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে। এবং যে উচ্চকক্ষের কথা আমরা বলেছি এটা বলে নেই, নিম্নকক্ষে পিয়ারের পক্ষে আমরা না, বিভিন্ন কারণেই। এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম। তবে সংসদের উচ্চকক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে। কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী আসন 50 জন, ঠিক এই হারেই যদি উচ্চকক্ষে 100 জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরও 100 অথর্ব পালার কোনো মাইনে নাই। এখানে আমাদেরকে পিয়ারের পদ্ধতি দিতে হবে, তবে সেটা উচ্চকক্ষে। এবং সেইটা সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে পিয়ার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে। এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল। তা আমরা যেটা চাচ্ছি, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নতুন সংবিধান, এগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে ফিরে যেতে চাই। আপনাদের কাছেও আমরা দ্রুত আমাদের প্রোগ্রাম নিয়ে আসব। আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না। সুতরাং এখন একমাত্র আবার যেটা বলেছেন, ভাইয়েরাও বলেছেন, রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে। রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী লীগ। আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। এবং আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র এবং আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল বলেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতিত করা হয়েছে, সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। ইসলাম বিরোধী ট্যাগিংয়ের মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে, সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কারণ এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল, এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না। এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। ফলে বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামরা, বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, জনগণের পক্ষে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে। ফলে আপনাদের আমাদের সকলের সেই দায়িত্ব, এই দেশ গঠনের, জনগণের অধিকার ফিরে পাবার লড়াই। আপনারা সেই লড়াইয়ে অগ্রসৈনিক। আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম, আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের কথা অনেকে বলে, জাতীয় ঐক্য বলতে আমি পুরো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না। জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য, এবং সেখানে আলেম ওলামায়ে কেরামরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আপনারা আজকের এই জাতীয় সম্মেলনে 7 দফা দাবি জাতির কাছে উপস্থাপন করেছেন। আমরা মনে করি এখানকার প্রত্যেকটি দাবি ন্যায্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের এই সকল দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা সরকারের অংশ হতে পারি অথবা না পারি, আপনাদের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি সবসময় মাঠে থাকবে এবং আপনাদের পক্ষে কথা বলবে। সম্মানিত আলেম ওলামা একরাম, আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে।
কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশের যত ক্ষতি করেছে, সেই ক্ষতি সামলিয়ে উঠতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরও অনেকটা সময় দিতে হবে। আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে, সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি সব কিছুর কি বেহাল দশা আপনারা সব কিছুই জানেন। ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন, সম্মানিত আলেম রয়েছেন, আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি। কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ফলে একজন ইমাম, একজন খতিব, তিনি সামাজিক নেতৃত্ব, সমাজকে দিক নির্দেশনা দেন। মসজিদ আমাদের ঐক্য এবং শান্তির স্থান, মসজিদ আধ্যাত্মিকতার কেন্দ্র। ফলে আমাদের চরিত্র গঠনে, সমাজ গঠনে, ন্যায় ইনসাফ এবং মানবিকতা প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেখানে দিক নির্দেশনা এবং কাণ্ডারির ভূমিকায় থাকবেন আপনারা যারা ইমাম খতিব এবং সম্মানিত আলেম ওলামায়ে কেরাম রয়েছেন যারা। ফলে আপনাদের উপরে সেই ভরসা আমরা রাখতে চাই এবং আমরা আপনাদের সেই কাজের সহযোগী হতে চাই। শুধু রাষ্ট্র পুনর্গঠন নয়, আমাদেরকে সমাজ পুনর্গঠন করতে হবে, আমাদের ব্যক্তির চিন্তা মানসিকতার পুনর্গঠন করতে হবে এবং এই ফ্যাসিবাদ আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করেছে, যে অনৈতিকতা তৈরি করেছে, যে বেইনসাফি সমাজের প্রতিষ্ঠা করেছে, তার বিরুদ্ধে গিয়ে আমাদের একটি দায় ও দরদের বাংলাদেশ, ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে এই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনশাল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে, সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াইয়ে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা সামনের সেই লড়াইও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা আপনাদের সাথে থাকব, আপনারা জনগণের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, সেই প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।